পল্লবীতে শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী সান্ত্বনা দিলেন স্বজনদের, নিলেন বড় বোন রাইসার লেখাপড়া সহ ভবিষ্যতের দায়িত্ব। অপমান সইতে না পেরে রাজধানীর দনিয়ায় স্কুল ছাত্রীর আত্মহত্যা, অভিযুক্ত চেয়ারম্যানকে মারধর, চট্টগ্রামে শিশু ধর্ষককে ধরে পুলিশে সোপর্দ। বিদ্যুতের দাম 10% বাড়ানোর প্রস্তাব, তীব্র বিরোধিতা নাগরিক প্রতিনিধিদের, গ্রাহকদের পকেট না কেটে লুটপাট বন্ধের দাবি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ধর্ষণ ও নৃশংস হত্যার শিকার শিশু রামিসার ঘটনায় দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর মিরপুরে রামিসার বাসায় পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এ আশ্বাস দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি রামিসার বড় বোন রাইসা আক্তারের লেখাপড়া ও ভবিষ্যতের দায়িত্ব নেওয়ার কথাও জানান। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। রাজধানীর মিরপুরের পল্লবীতে নৃশংসতার শিকার 7 বছর বয়সী শিশু রামিসার পরিবারকে সমবেদনা জানাতে বৃহস্পতিবার রাতে সেই বাসায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী শোকাহত পরিবারকে সান্ত্বনা দেন, ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস দেন। রামিসার বাবাকে অর্থ সহায়তার পাশাপাশি তার বড় মেয়ের লেখাপড়ার দায়িত্ব নেওয়ার কথা জানান তারেক রহমান। প্রধানমন্ত্রীর দেখা পেয়ে মেয়ে হত্যার ঘটনায় বিচারের বিষয়ে আশার আলো দেখছেন রামিসার বাবা। আমি গতকালকে যে কথা বলেছি সেটা আমার আবেগের, এবং এটা বলাটাও সঠিক বাংলাদেশের প্রেক্ষাপটে। কিন্তু যখন একটা দেশের রাষ্ট্রপ্রধান উনি এসে যখন আমাকে আশ্বস্ত করেন, তখন আমি সেই আমি আশ্বস্তিত। আমি নিশ্চয়ই আমার বাচ্চার আমি সুষ্ঠু বিচার পাবো, এবং খুব দ্রুত আমি বিচার পাবো। এটাই আমি প্রত্যাশা করি, এটাই আমি আশা করি। প্রধানমন্ত্রী সাহেব আসছিলেন, এসে কথা বলছেন, যে আমাদের আশ্বাস দিচ্ছেন একটু দ্রুত এটার কাজ করবে, রায় করবে, বিচার হবে, দ্রুত বিচার হবে। কিন্তু সে এক্সাক্টলি টাইম বলে নেই, এখানে কিছু প্রসিডিউর আছে, তারও তো সেটা করতে হবে রাষ্ট্রের কাজের ব্যাপারে, সেটা করে সে বলছে দ্রুত এটার বিচার হবে, এতটুকু আশ্বাস দিছে। আমি চাই তাকে একদম পুরো ফাঁসি দিয়ে দিতে, রামিসাকে যেমন মেরে ফেলছে ঠিক ওই রকম ভাবে মেরে ফেলুক তাকে। পরে এসব বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে যাতে বিচার কার্য নিষ্পন্ন হয়, সেজন্য আমরা চেষ্টা করব যাতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা যায়। সেজন্য প্রসিকিউশনের পক্ষ থেকে আমাদের চেষ্টা থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন রামিসার বড় বোন তার জীবনের সমস্ত পড়াশোনার খরচ এবং তার অন্যান্য আনুষঙ্গিক ব্যয় সবকিছু উনি বহন করবেন, এবং রামিসার মা বাবা এবং রামিসার বড় বোনের জন্য একটা আশ্রয়স্থল, তারা নিরাপদ আশ্রয়স্থল চেয়েছেন, সেটা মানে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি দিয়েছেন, খুব স্বল্পতম সময়ের মধ্যে সেটার ব্যবস্থা করবেন। রামিসাদের বাসায় প্রায় 20 মিনিট থাকেন প্রধানমন্ত্রী। এ সময় তার নিরাপত্তা বেষ্টনীর বাইরে রামিসা হত্যার দ্রুত বিচার ও জড়িত ব্যক্তির ফাঁসির দাবি জানিয়ে স্লোগান দেন সহপাঠী ও এলাকাবাসী। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। আম্মু, তুমি কষ্ট পেও না, আমি বড় হয়ে ডাক্তার হব, তোমার চিকিৎসা করব। শেষবার মাকে জড়িয়ে এমনটাই বলেছিল রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর হত্যার শিকার 7 বছরের ছোট্ট শিশু রামিসা আক্তার। তবে ঘাতকের নৃশংসতায় তার সেই স্বপ্ন নিমিষেই ধূলিসাৎ হয়ে যায়। পরিবারের ছোট্ট সন্তানকে হারিয়ে দিশেহারা মা বাবা। দেশের বিচার ব্যবস্থার উপর গভীর আক্ষেপ প্রকাশ করেন তারা। ফারুক হোসেনের ক্যামেরায় আরও জানাচ্ছেন ফজলে রাব্বি। ঘর জুড়ে একরাশ শূন্যতা, পড়ে আছে বই খাতা, নেই শুধু বই পড়বার সেই মানুষটা। রামিসা আক্তার মা বাবার ছোট্ট আদুরে সন্তান। পড়ালেখা খেলাধুলায় বরাবরই ছিলেন মেধাবী, হয়েছেন ক্লাসের ফার্স্ট, জিতেছেন অসংখ্য পুরস্কার। তবে সেসব আজ কেবল স্মৃতি। প্রিয় সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা বাবা। বিষাদের কালো ছায়া নেমে এসেছে পুরো পরিবার জুড়ে। ভারী হয়ে উঠেছে পল্লবীর ছোট্ট এই বাসাটি। সারাক্ষণ খেলাধুলা করতো, ওর পুতুল এইসব নিয়ে থাকতো, পুতুল টুতুল। আমি অসুস্থ থাকি বলেও ডাক্তার হবে। সর্বশেষ বলছে তুমি দাঁত ব্রাশ করো, স্কুলের সময় হয়ে গেছে, তুমি দাঁত ব্রাশ করো। দাঁত ব্রাশ করতো এই ঘরে আসছে, বাথরুমে যাবে,
তখন ওর বোন যাইতেছে চাচার বাসা, তখন ওই গেটটা খুলে তাকাইছিল, তখন ওই থাবা বেড়ে নিয়ে গেছে। ছোট্ট রামিসার প্রতিদিনের চাহিদা ছিল 10 টাকা। মেয়ের সেই গল্প বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন বাবা আব্দুল হান্নান মোল্লা। এই দরজার গোড়ায়, বাবা আমাকে 10টা টাকা দাও, ও প্রতিদিনের চাহিদা। বাবা 10টা টাকা দাও, মানে কি করবা? বাবা চিপস খাবো, চিপস বলতে পারে না, বলে চিপস খাবো। আমি দুষ্টামি করে বলি 20 টাকা দেব, আমাকে দুধা খাওয়াইতে হবে। আমি দুধা খাওয়াবো না। আমি তাহলে আমি চলে গেলাম। এই বাবা হিসাবে চাইবো যে আমার বাচ্চাটাকে নির্মমভাবে হত্যা করছে, তার একটা ন্যায্য সঠিক বিচার হোক। এদিকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় বিক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। অবিলম্বে ফাঁসি কার্যকর করার দাবি তাদের। আমরা দেখবো যে ওর ফাঁসি হচ্ছে, আমরা তাহলে শান্তি পাবো। আর না হলে ওরা আমাদের কাছে নিয়ে আসবে, পাবলিকের কাছে, আমরা এখানে আমাদের সন্তানের বিচার করে নেব। এই আসামিকে রেখে আপনি জেলের ভিতরে খাওয়াইছে, পড়াইছে, সবকিছু করছে। এই 48 ঘন্টার ভিতরে এই আসামিকে ইচ্ছা করলে ফাঁসি রায় দিতে পারতো। পারিবারিক দারিদ্রতার মধ্যেও এত সুন্দরভাবে একটা সন্তানকে গড়ে তুলেছে এই সন্তানটা, এবং কত ভালো ছাত্র তার ম্যাডাম, এই যে তার টিচার আমাদের সাথে, তারা হচ্ছে মানে আমরা যখন এই স্বপ্নটাকে গড়ে তুলি এবং এইরকম বিভৎস মানে আমরা আসলে এটা মেনে নিতে পারি না। আমার মনে হয় না বাংলাদেশের কোনো মা গত রাত্রে ঘুমাতে পেরেছে। গেল মঙ্গলবার পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচে রামিসার মস্তকবিহীন দেহ এবং বালতি থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় মূল আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। শিশু রামিসা হত্যার ঘটনায় দ্রুত তদন্ত করে পুলিশ প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এদিকে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, এ মামলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বিচার কাজ দ্রুত সম্পন্ন ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাসও দেন তিনি। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। স্কুল শিক্ষার্থী শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডে ক্ষোভে ফুঁসছে দেশের মানুষ। এমন বাস্তবতায় সচিবালয়ে এই ইস্যুতে কথা বলেন সরকারের 2 গুরুত্বপূর্ণ মন্ত্রী। এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট দ্রুত দেবে আইন শৃঙ্খলা বাহিনী। 164 স্টেটমেন্ট দিয়েছে, জবানবন্দি দিয়েছে মূল আসামি। আমরা এইটুকু এসিউরেন্স দিতে পারি, আমাদের পক্ষ থেকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে সুষ্ঠু তদন্ত করে চার্জশিট দাখিল করা হবে। বিচারের দায়িত্ব আদালতের। সাময়িক সময়ের জন্য জনগণের যে ক্ষোভ, সেটাকে মেটানোর জন্য যদি আমরা সব বিষয়ে দ্রুততম আইন প্রণয়ন করি বা আদালত সৃষ্টি করি, সেই বিষয়টা আমার মনে হয় সকল ক্ষেত্রে সঠিক নয়। এদিকে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, অপরাধীকে কোনোভাবেই পার পেয়ে যেতে দেয়া হবে না। আমরা চার্জশিট রেডি করে যখন মামলা ট্রায়ালের জন্য পাঠাবো, জজ সাহেব ইচ্ছা করলে প্রতিদিন সাক্ষী নিয়ে এটা ক্লোজ করতে পারবেন। এখন বিচার বিভাগের উপর তো আমরা করতে পারবো না। আমাদের জায়গা থেকে আমরা পাবলিক প্রসিকিউটরকে বলে দিতে পারবো যে প্রতিদিন কোনো অ্যাডজনমেন্ট এখানে হবে না। আর যেখানে 2জন আসামি সম্ভবত ইতিমধ্যেই 164 করেছে, তো 164-এর আসামিদেরকে তো আমাদেরকে টাস্কে নিতেই হবে। বিচার নিয়ে রামিসার বাবার হতাশার ব্যাপারেও মন্তব্য করেন আইনমন্ত্রী। আমাদের পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াটাকে সামনের দিকে দ্রুত সম্পন্ন করার জন্য যা কিছু করা সম্ভব আমরা সবটুকুই করব। উনি যেটা হতাশা ব্যক্ত করেছেন, সেটার একমাত্র উত্তর হবে যদি আমরা এই বিচার প্রক্রিয়াটাকে প্রত্যাশিতভাবে অতি দ্রুততম সময়ের মধ্যে করতে পারি, সেটাই হবে আমাদের জবাব। মন্ত্রী জানান, রাজনৈতিক মামলা প্রত্যাহারের ক্ষেত্রে ধর্ষণ মামলা বিবেচনায় নেওয়া হয়নি। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।
রামিসা হত্যার প্রতিবাদে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলা মোটরে মশাল মিছিল করে এনসিপি। ঢাকা মহানগর উত্তর। রাজধানীতে শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যা সহ সারা দেশে শিশু ধর্ষণ, হত্যা ও বিচারের প্রশ্নে রাষ্ট্রের উদাসীনতার প্রতিবাদে এই বিক্ষোভ ও মশাল মিছিলের আয়োজন করা হয়। এ সময় মশাল মিছিলে অংশগ্রহণকারীরা রামিসা হত্যার বিচারের দাবিতে স্লোগান দেন। ধর্ষকের শাস্তি নিশ্চিত না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। অভিযোগ করা হয় ধর্ষণ ও হত্যাকাণ্ড বেড়েই চলেছে, অথচ সরকার কিছুই করতে পারছে না। ৮ বছরের এক শিশুকে ধর্ষণের পর তার বাবার বিচার না চাওয়ার বক্তব্য দেশের বিচার ব্যবস্থার প্রতি মানুষের অনাস্থার প্রতীক বলেও মন্তব্য করা হয়। চট্টগ্রামের বাকুলিয়ায় 4 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে স্থানীয়রা আটকে রাখার পর পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ নিয়ে পুরো এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছুড়তে হয় পুলিশকে। বৃহস্পতিবার বিকেলে মহানগরীর বাকলিয়া থানা এলাকার 19 নম্বর ওয়ার্ডের চেয়ারম্যানঘাটা এলাকায় এ ঘটনা হয়। পরে শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ। রাজধানীর দনিয়ায় ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যানের করা অপমান সহ্য করতে না পেরে এক ছাত্রীর আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত চেয়ারম্যানকে মারধর করেছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী সাবিকুন নাহার বুধবার স্কুল শেষে বাড়ি ফিরে আত্মহত্যা করলে সেই খবরে ক্ষোভ তৈরি হয় সহপাঠীদের মধ্যে। এরপর বৃহস্পতিবার সকাল থেকে স্কুল ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন তারা। স্কুলের প্রতিষ্ঠাতা ও ব্রাইট গ্রুপের চেয়ারম্যান মাসুদ হাসান লিটন এবং অধ্যক্ষ মাইদুর রহমান জেমকে স্কুল ক্যাম্পাসে অবরুদ্ধ করে শিক্ষার্থীরা। নিহতের সহপাঠীরা জানায়, বুধবার তাদের বাংলা ও অর্থনীতি বিষয়ের মডেল টেস্ট ছিল। সাবিকুন নাহারের অর্থনীতির পরীক্ষার প্রস্তুতি হয়তো ভালো ছিল না, এ কারণে সে পরীক্ষায় চুপচাপ বসেছিল। এক পর্যায়ে সে খাতায় কিছু একটা আঁকা শুরু করে। সেটা দেখতে পেয়ে অর্থনীতির শিক্ষিকা তার খাতা নিয়ে মাসুদ হাসান লিটনের কাছে পাঠান। এরপর তিনি অনেকটা সময় ধরে সাবিকুনকে বকাঝকা ও তার সঙ্গে দুর্ব্যবহার করেন। সহপাঠীদের দাবি, এমন আচরণ সইতে না পেরে বাসায় ফিরে আত্মহত্যা করে সাবিকুন নাহার। শিশু রামিসা আক্তারের ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। সাতক্ষীরায় বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও যুব সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কস, কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সাতক্ষীরার সব সামাজিক সংগঠনের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। এদিকে নোয়াখালীতে দুপুরে রামিসা ধর্ষণ, হত্যার বিচার ও শিশু ধর্ষণের প্রতিবাদে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সর্বস্তরের জনগণ নামে ব্যানারে এক কর্মসূচি পালিত হয়। এ সময় বিভিন্ন সামাজিক উন্নয়ন ও পেশাজীবী সংগঠনের নেতারা ও অভিভাবকরা অংশ নেন। উন্মুক্ত পদ্ধতিতে নয়, আন্তর্জাতিক সংস্থা থেকেই টিকা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে তিনি একথা জানান। আর সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছেন, সরকারের সার্বক্ষণিক তদারকির কারণে হাম সংক্রমণের তীব্রতা কমে এসেছে। এদিকে হাসপাতালগুলোতে গিয়েও হামে আক্রান্ত রোগীর সংখ্যা পূর্বের চেয়ে কম লক্ষ্য করা গেছে। গত 24 ঘন্টায় সারা দেশে হাম উপসর্গে 7 শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে 1661 জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। দেশের সর্ববৃহৎ মেডিকেল বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় BMU এর হাম ওয়ার্ড। এই ওয়ার্ডে আক্রান্ত শিশুদের সেবা দিতে ব্যস্ত সময় পার করছেন চিকিৎসকরা। তবে এত বড় হাসপাতালেও নেই শিশুদের জন্য পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিট PICU, যে কারণে ক্রিটিক্যাল রোগীদের উন্নত চিকিৎসার জন্য পাঠাতে হয় ঢাকা মেডিকেলে। আগের তুলনায় রোগীর চাপ কিছুটা কমে যাওয়ায় স্বস্তি চিকিৎসকদের মাঝে। আমরা জানি যে আমাদের এখন একটা MR ভ্যাকসিনের ক্যাম্পেইন শুরু হয়েছে বাংলাদেশে। এই ক্যাম্পেইনটা চলার পর থেকে একটু চাপ কমেছে। আগে যেখানে প্রচুর পেশেন্ট ভর্তির জন্য আসতো, আমাদের এখানে সেই ভর্তির রেটও আলহামদুলিল্লাহ অনেক কমে আসছে। তবে হামের যে প্রাদুর্ভাব, এটা শুধু বাংলাদেশে না, ইউরোপ, জাপানের অনেক দেশেও কিন্তু এই হামের এই রোগটার প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং তারা তো নিয়ন্ত্রণ করছে। বা আমরা বাংলাদেশ সরকারের যথাযথ উদ্যোগের কারণে ইনশাল্লাহ হামের প্রাদুর্ভাবটা অনেক কমে আসছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেন, হামের টিকাদান কর্মসূচিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি সাফল্য অর্জন হয়েছে। এ সময় সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছেন, হাম আক্রমণ ঠেকাতে সর্বোচ্চ শক্তি নিয়োগ করেছে সরকার।
মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ওনার সুপরামর্শে আমরা দ্বারস্থ হইলাম ইউনিসেফ, গ্যাবি এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের, এবং আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে তারা পর্যাপ্ত পরিমাণে আউট অফ দ্য ওয়ে আমাদেরকে হেল্প করেছে, যে বিভিন্নভাবে তারা অতি দ্রুত গতিতে আমাদেরকে টিকাগুলি দিয়েছে এবং আরও আসতেছে। আমরা টোটাল টিকা কার্যক্রম শেষ করে আমরা আমাদের কাছে এখনও পর্যাপ্ত পরিমাণ টিকা আমাদের কাছে রয়ে গেছে। আমরা এই টিকা কার্যক্রমে আজকে থেকে আবার নতুন করে আমরা চালু করেছি। ভিটামিন এ আমাদের কাছে ছিল না, এখনও যে আছে তা না, খুব একটা চালিয়ে যাচ্ছি, বাট পর্যাপ্ত পরিমাণে একটা ক্যাম্পেনিং আকারে ঝাঁপ দিয়ে পড়বো এটা পারি নাই, ঈদের পরে পারবো ইনশাল্লাহ। হাম তো আগেও ছিল এবং আমাদের বাড়িতেও ছিল, সবার বাড়িতেও ছিল, এবং আমরা ছোটোবেলায় হাম হয় নাই এইরকম এই ঘরে যারা আছেন তার মধ্যে আমার ধারণা যে যদি আমরা সত্যিকার হাম আর চিকেন পক্স এই দুই জিনিস ওতপ্রোতভাবে জড়িত, এবং এগুলো আমাদের কিন্তু সবাই কারো না কারো এক্সপিরিয়েন্স আমার আছে। তো কাজেই এই অবস্থার মধ্যে আমার মনে হয় যে আমাদের সচেতন হওয়া ভালো, বা ভীতিকর কোনো পরিস্থিতির সৃষ্টি করা আমাদের যাবে না। বর্তমানে ভিটামিন এ এর কিছুটা স্বল্পতা থাকলেও ইউনিসেফের সহায়তায় নির্ধারিত সময়ের আগেই তা সংগ্রহ করা হয়েছে বলেও জানানো হয় আলোচনা সভায়। এখন আইসিইউতে কারা ভর্তি হবে? মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। 6টি বিতরণ কোম্পানির সবাই 6 থেকে 10% পর্যন্ত ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিইআরসির গণশুনানিতে। তবে কোম্পানিগুলোর এমন প্রস্তাবের তীব্র সমালোচনা করেছেন নাগরিক প্রতিনিধিরা। কোম্পানিগুলোর লুটপাট, দুর্নীতি, অনিয়মের কারণে তৈরি হওয়া বিপুল লোকসানের বোঝা এভাবে জনগণের ঘাড়ে তুলে দেয়া অন্যায় বলে মত দেন তারা। আরইবি 5.9%, ডেসকো 9.67%, ডিপিডিসি 6.97% এবং ওজিপাডিকো সর্বোচ্চ 10% ভোক্তা পর্যায়ে দাম বাড়ানোর প্রস্তাব করেছে। নেসকো উইবিট প্রতি 1.2 টাকা বাড়ানোর প্রস্তাব করেছে। পরে শুনানিতে নাগরিক প্রতিনিধিরা কোম্পানিগুলোর এমন প্রস্তাবের তীব্র সমালোচনা করেন। কোম্পানিগুলোর লুটপাট, দুর্নীতি, অনিয়মের কারণে তৈরি হওয়া বিপুল লোকসানের বোঝা এভাবে জনগণের ঘাড়ে তুলে দেয়া অন্যায় বলে মত দেন তারা। লোকসানি কোম্পানির কর্মকর্তার ছেলেমেয়েরা কিভাবে সবাই বিদেশে পড়ছে, এমন প্রশ্ন তোলা হয় নাগরিক সমাজের পক্ষ থেকে। রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে এই গণশুনানির আয়োজন করেছে এনার্জি রেগুলেটরি কমিশন। সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় করার নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আবেদন শুনানির জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে পাঠানো হয়েছে। রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবের চেম্বার জজ আদালত এই আদেশ দেন। এ সংক্রান্ত বিষয়ে শুনানির জন্য আগামী 9 জুন দিন ঠিক করেছেন চেম্বার জজ আদালত। এর আগে সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন সচিবালয় করার নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আপিল করে রাষ্ট্রপক্ষ। এদিকে মঙ্গলবার এক প্রজ্ঞাপনে অন্তর্বর্তী সরকারের সময় করা সুপ্রিম কোর্ট সচিবালয়ে নিয়োগ দেয়া 15 বিচার বিভাগীয় কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশ সংসদে বিল আকারে পাশ না হওয়ায় গত বছরের 11 ডিসেম্বর প্রতিষ্ঠিত সুপ্রিম কোর্ট সচিবালয়ের আইনি বৈধতা ছিল না। জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন, বিএনপি রাষ্ট্রের মধ্যে আবারও কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করতে চায়, যার জন্য বিচার বিভাগকে আগের অবস্থানে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার দুপুরে মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। হামিদুর রহমান আজাদ বলেন, দেশ ও জনগণের স্বার্থে জামাত ইসলামী আপোষহীন থাকবে। দাবি আদায়ে রাজপথে আছে জামাত, বিচার বিভাগের স্বাধীনতার জন্য রাজপথে থাকবে। সংবাদ সম্মেলনে সিনিয়র আইনজীবী জামাতের কর্মপরিষদের সদস্য শিশির মনির বলেন, বিচার বিভাগীয় সচিবালয় বাতিল করে বিচার বিভাগের উপর আঘাত করেছে সরকার এবং বিচার বিভাগের স্বাধীনতাকে রুদ্ধ করেছে। এটি জাতির প্রতি বিশ্বাস ভঙ্গের শামিল, ইংরেজিতে বলে ব্রিচ অফ ট্রাস্ট অফ এ নেশন। আমরা যারা বিশ্বাস করেছিলাম, সকলেই যারা বিশ্বাস করেছিলেন, জুলাই জাতীয় সনদে যারা স্বাক্ষর করেছিলেন এটা করবেন বলে, তারা এখন এখান থেকে সরে আসছেন। দিস ইজ ডেফিনেটলি will create a mistrust upon the activities of the government. এইরকম কর্মে আমরাই শুধু বিরক্ত নয়, আমার ধারণা আমাদের দেশের সচেতন সকল নাগরিকেই এই ধরনের কর্মকাণ্ডে যথেষ্ট বিরক্তি বোধ করছেন। সব কিছুর মূল উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রের মধ্যে একটা কর্তৃত্ববাদ পুনরায় প্রতিষ্ঠা করা, এবং বিগত ফ্যাসিস্ট আমলে যেই
পদ্ধতিতে সরকার ও রাষ্ট্র পরিচালনা করা হয়েছে, বর্তমান সরকারও প্রতিটি ধাপ এবং পদক্ষেপে সেদিকে ফিরে যাচ্ছে। গুমের শিকার ব্যক্তিদের পরিবারকে অবিলম্বে রাষ্ট্রীয় স্বীকৃতি, আইনি সহায়তা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন মানবাধিকার কর্মী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তারা বলেন, সরকার চাইলে খুব সহজেই এসব পরিবারের জন্য ক্ষতিপূরণ ও ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলনের সুযোগ নিশ্চিত করতে পারে। জাতীয় প্রেস ক্লাবে মানবাধিকার সংগঠন অধিকারের গোল টেবিল আলোচনায় বক্তারা বলেন, গুমের শিকার অনেক পরিবার চরম অনিশ্চয়তা ও আর্থিক সংকটে জীবনযাপন করছেন। অনেক পরিবার গুম হওয়া ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ তুলতে পারছে না। আইনি স্বীকৃতি না থাকায় নানা জটিলতায় পড়তে হচ্ছে। তাই অবিলম্বে একটি কার্যকর প্রক্রিয়ার মাধ্যমে এসব ভিকটিম পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তারা বলেন, প্রিয়জনদের হয়তো আর ফিরিয়ে আনা সম্ভব নয়, কিন্তু পরিবারগুলোর জন্য ন্যূনতম অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের জন্য বড় কোনো বিষয় নয়। বক্তারা বলেন, গুম ও মানবতা বিরোধী অপরাধের বিচার আপোষহীনভাবে সম্পন্ন করতে হবে এবং এমন আইনি কাঠামো গড়ে তুলতে হবে যাতে ভবিষ্যতে আর কোনো নাগরিক গুমের শিকার না হয়। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বেইজিং সফরের মধ্য দিয়ে চীন বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন। বৃহস্পতিবার ঢাকার চীন দূতাবাসে চাইনিজ সরকারি প্রশিক্ষণ কর্মসূচি 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। ইয়া ওয়েন বলেন, বাংলাদেশের সাথে ঐতিহাসিক সম্পর্ক আরও দৃঢ় করতে বিএনপি সরকারের সাথে গভীরভাবে কাজ করছে চীন। দুদেশের মানুষের সাথে মানুষের এই সম্পর্ক অনন্য উচ্চতায় নিয়ে যেতে দুপক্ষই একমত। নতুন সরকারের 3 মাসের মধ্যে 4টি চীনা কোম্পানি বাংলাদেশে $100 মিলিয়ন বিনিয়োগ করেছে বলেও জানান তিনি। এছাড়া তিস্তা নদী প্রকল্পের মতো অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পে একসাথে কাজ করার বিষয়েও দুই দেশের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে বলেও জানান ইয়া ওয়েন। বিসিবি নির্বাচনে কোনো প্যানেল হচ্ছে না, পরিচালক পদে স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বিতা করবে প্রার্থীরা, বলেছেন অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। ভোটের লড়াইয়ে মনোনয়নপত্র জমার প্রথম দিনে তামিম, মিনহাজুল আবেদিন নান্নু সহ 39টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ক্যাটাগরি 1 ও 2-এ সমান 19 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তৃতীয় ক্যাটাগরিতে ফর্ম কিনেছেন মাত্র 1 জন। মনির হোসেন খানের ডেস্ক রিপোর্ট। আগামী 7 জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন। 20 ও 21 মে ছিল ফর্ম সংগ্রহের দিন, দাখিলের সময় 21 ও 22 মে। 3 ক্যাটাগরিতে মোট 39টি মনোনয়নপত্র কেনা হয়েছে। ক্যাটাগরি 2 অর্থাৎ ক্লাব ক্যাটাগরিতে 12 পদের জন্য 19 জন ফর্ম তুলেছেন, জমা দিয়েছেন 14 জন। বিভাগ ও জেলা পর্যায়ের 10 পদের জন্য 19 জন ফর্ম তুলেছেন, প্রথম দিনে জমা দিয়েছেন 8 জন প্রার্থী। ক্যাটাগরি 3 থেকে একটি পরিচালক পদের জন্য 1 জন মাত্র মনোনয়নপত্র কিনেছেন। রিটার্নিং কর্মকর্তার নাম না জানালেও সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর এই ক্যাটাগরি থেকে ফর্ম জমা দিয়েছেন। ক্যাটাগরি 1-এ আমরা এই পর্যন্ত ফর্ম বাজারে ছেড়েছি বা যারা কিনেছেন, ক্যাটাগরি 1-এ 19টা, ক্যাটাগরি 2-তে 19টা, আর ক্যাটাগরি 3-তে 1টা। এই হচ্ছে আমাদের ফর্ম বিতরণ। আমরা না বলি, কালকে আমরা একটু পুরোটাই বলি ডিটেল। আমার পুরো ভুলও হতে পারে, কারণ আমি নট প্রিপেয়ার টু ডেলিভার অল দোজ সর্ট অফ মাইনর লেভেল থিংস। ক্লাব ক্যাটাগরি থেকে ফর্ম জমা দিয়েছেন বিসিবি অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। তিনি জানান, এবারের বিসিবি নির্বাচনে থাকছে না কোনো প্যানেল, আবার সভাপতি হলে এইচপি ইউনিটকে শক্তিশালী করা হবে বলে জানান তিনি। আশা করি একটা ওপেন ইলেকশন হবে, সবাই পার্টিসিপেট করবে, সবাই সবার মতো করে ভোট চাবে। বাট আমি একটা জিনিস করার চেষ্টা করব, যারা আজকের দিনের পর তো বোঝা যাবে যে কয়জন অ্যাকচুয়ালি পার্টিসিপেট করছে। সবার সাথে একটু কন্ট্যাক্ট করে যদি আমরা একটা অনুষ্ঠান করতে পারি যেখানে 76টা ক্লাবকে ডেকে সবাই সবার মতো করে ভোট চাক। পাকিস্তানকে টানা 2 টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। সবার নজর বোর্ড কি পুরস্কার দেয় সেদিকে। যদিও তামিম জানান, ক্রিকেটাররা পুরস্কার নয়, সুইমিং পুল ও জিম সুবিধা বাড়ানোর দাবি জানিয়েছেন। প্লেয়ারদের তরফ থেকেও একটা জিনিস এসেছে যেটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করি, যে ওরা বলছে যে ভাইয়া বোনাস আমাদের দরকার নেই, বাট আপনি যদি একটা খুব সুন্দর করে একদম বেস্ট অফ দ্য বেস্ট ফ্যাসিলিটিস দিয়ে জিমটা আর সাথে সুইমিং পুলটা যদি করে দেন, তাহলে আমরা এটা আমাদের বোনাস হিসাবে কাউন্ট করে নিব। আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণা না হলেও অনেকের ধারণা ভেতরে ভেতরে ঠিক হয়ে গেছে। ক্লাব ক্যাটাগরির 12 পরিচালক চট্টগ্রাম বিভাগ ও জেলা কোটা থেকে ফর্ম তুলেছেন সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব, ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানি।
পল্লবীতে শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী সান্ত্বনা দিলেন স্বজনদের, নিলেন বড় বোন রাইসার লেখাপড়া সহ ভবিষ্যতের দায়িত্ব। অপমান সইতে না পেরে রাজধানীর দনিয়ায় স্কুল ছাত্রীর আত্মহত্যা, অভিযুক্ত চেয়ারম্যানকে মারধর। চট্টগ্রামে শিশু ধর্ষককে ধরে পুলিশে সোপর্দ। বিদ্যুতের দাম 10% বাড়ানোর প্রস্তাব, তীব্র বিরোধিতা নাগরিক প্রতিনিধিদের। গ্রাহকদের পকেট না কেটে লুটপাট বন্ধের দাবি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।